আমন্ত্রণ এডিটর চয়েসে। আজকে আমরা আলোচনা করব জোটে ওয়ান বক্স পলিসি কী প্রভাব ফেলবে নির্বাচনে। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বে 10 দলীয় জোট গঠিত হয়েছে। তো এই 10 দলীয় জোট ভোটের মাঠে কী প্রভাব ফেলবে আজকের আলোচনার বিষয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন এই দুটি দল মিলেই প্রথম ঘোষণা করেছিল যে আমরা ইসলামিক দলগুলিকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য এক বক্স পলিসি নিয়েছি, এবং এই এক বক্স পলিসিটা ছিল মূলত ইসলামিক দলগুলিকে একীভূত করার একটা কৌশল। তো সর্বশেষ যে ফলাফল দাঁড়িয়েছে তাতে 10টি দল ওনাদের সাথে আছে, তবে মূল যে উদ্যোক্তা ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ওনাদের সাথে আর নেই। 11 দলীয় জোট থেকে বা 11 দলীয় ঐক্য থেকে এটা 10 দলীয় ঐক্য গিয়ে ঠেকেছে। এখন আলোচনার বিষয় হচ্ছে যে যারা উদ্যোক্তায় শুরুতেই ছিলেন ওনারাই প্রথমে বিভাজন হয়ে গেছেন। এখন ওয়ান বক্স পলিসিটা থাকলো কি না। 10 দলীয় যে ঐক্য পর্যালোচনা করলে দেখা যায় যে 10 দলীয় ঐক্যের মধ্যে যে দলগুলি রয়েছে এখানে খেলাফত মজলিস 2 ভাগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং জামায়াত ইসলামী বাংলাদেশ, এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, এনসিপি। তো এখন এক বক্স ইসলামী দলগুলিকে নিয়ে যে এক বক্স পলিসির যে বিষয়টা, আমার মনে হয় সেই জায়গাটা এখানে আর থাকলো না, কারণ এখানে সবগুলো দল ইসলামিক দল নয়। আবার যদি ধরেন তারা যদি ঐক্যমত করে একটা ম্যানিফেস্টো দেয়, সেই ম্যানিফেস্টোতে যদি যে বিষয়টা ওনারা শুরুতে ঘোষণা করেছিলেন যে ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক ঐক্য কায়েম করার জন্য ওনারা ভোট করছেন, সেক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নতুন নতুন যে দল যুক্ত হয়েছে, যেমন জাতীয় গণতান্ত্রিক পার্টি, এলডিপি এবং এনসিপি, এই 3 দলের কোন দলই কিন্তু তারা ইসলামিক রাজনীতি করেন না, তারা প্রগতিশীল রাজনীতি করেন বা ইসলামকে ওনারা ধারণ করেন, কিন্তু ইসলামিক রাজনৈতিক দল হিসেবে ওনারা স্বীকৃত না। এর মধ্যে এলটিপি জানেন আপনারা কর্নেল অলি আহমেদের দল, যিনি মুক্তিযুদ্ধে যার অনেক বড় অবদান রয়েছে। তারপরে জাতীয় গণতান্ত্রিক পার্টি, আপনি জানেন যে শফিউল আলম প্রধান উনিও মুক্তিযোদ্ধা ছিলেন এবং ওনার এই অংশটাই জামাতের সাথে যুক্ত হয়েছে। এনসিপি আপনারা জানেন যে এখানে নানান মত একসাথে হয়েছে। এর বাইরে যে দলগুলো রয়েছে, যেমন আমার বাংলাদেশ পার্টি, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ পার্টির যে নেতৃত্বে আছেন মুজিবুর রহমান মঞ্জু, উনিও কিন্তু একসময় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। আছেন বিটিপি নামে একটা দল, ওই বিটিপিটা কিন্তু গঠিত হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার আমলে, যখন জামায়াত ইসলামী নিষিদ্ধ হয়েছিল তখন জামায়াত ইসলামের এক বি টিম হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তখন গণমাধ্যমে এবং অন্যান্য জায়গায় পর্যালোচনা করলে দেখা যাবে যে তারা ওই সময় ওই জামাত ইসলামের বি টিম হিসেবেই আত্মপ্রকাশ করেছিল। এখন মুদ্রা কথা কী দাঁড়ায়? মুদ্রা কথা হচ্ছে যে 10 দলীয় যে ঐক্য বা 10 দলীয় যে জোট আমরা বলছি, এই ওয়ান বক্স পলিসিটা আদৌ থাকছে কিনা। একদিক দিয়ে ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে, অন্যদিকে জামাত ইসলামের তারা ইসলামের বাইরে গিয়েও ওনারা কিন্তু অনেক তাদের সম্ভাবনা বা তাদের সাথে বিপরীতমুখী দল, যেমন ধরেন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এলডিপি, তারা কিন্তু ইসলামিক দল না, তাদেরকেও তারা ইনক্লুড করেছে। তো আমাদের অপেক্ষা করতে হবে সেই দিনটি পর্যন্ত যেদিন তারা যৌথ যদি ইশতেহার ঘোষণা করে বা যদি ম্যানিফেস্টো ঘোষণা করে, যদি একসাথে থাকে বা এই বক্সের উদ্দেশ্য একসাথে রেখে যদি কোনো ম্যানিফেস্টো দেয়, তাছাড়া কিন্তু তাদেরকে আমরা বলতে পারছি না যে তাদের ওয়ান বক্স পলিসি ঠিক আছে। আরেকটা বিষয় আপনারা দেখবেন, গতকালকে প্রথম আলো একটা নিউজ লিড করেছিল যে ইসলামী দলগুলোর ভোট 3 ভাগ হচ্ছে। তাই 3 ভাগ হওয়া মানে হচ্ছে, ধরেন প্রথম আলো বলতে চাচ্ছিল যে একটা অংশ গিয়েছে জামাতের সাথে, একটা অংশ বিএনপির সাথে গিয়েছে। অলরেডি আপনারা জানেন মৌলানা জুনায়েদ আল হাবিবের নেতৃত্বাধীন একটা জোট, ওনারাও ইসলামী দল, ওনারা গিয়েছে বিএনপির সাথে। আর একটা অংশ এখন ইসলামী আন্দোলনের সাথে হয়তো আরও কয়েকটা দল যুক্ত হতে পারে। তো এই সেন্সে 3 ভাগে বিভক্ত হচ্ছে। তো আলটিমেটলি আসলে কী দাঁড়ালো? আলটিমেটলি যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ওয়ান বক্স পলিসিটা শুরু হয়েছিল, দিন শেষে তার থাকছে না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের অপেক্ষা করতে হবে সেদিন পর্যন্ত যেদিন এই জোটের বা এই ঐক্যের চূড়ান্ত রূপরেখা, ওনারা যদি একটা ম্যানিফেস্টোতে ইলেকশন করে সেটা কি হবে, ওইখানে ইসলাম প্রাধান্য পাবে কিনা বা ইসলামিক শরিয়া মতো বা ইসলামের যেই বিষয়গুলি আছে ইসলামিক দল হিসাবে সেই জায়গায় থাকবে কিনা। আবার একটা দেখা যাচ্ছে যে দলগুলা ইসলামিক দল দাবি করছে বা ইসলামিক দল মনে করছে, এখানে কিন্তু আবার দেখা জামাত ইসলামী একজন হিন্দুকে মনোনয়ন দিয়েছেন। তো সেক্ষেত্রে এগুলি অনেক নানান বিতর্ক বিতর্ক থাকবে। আমরা অপেক্ষা করবো সেদিন পর্যন্ত যেদিন এই জোটের ম্যানিফেস্টো চূড়ান্ত প্রার্থী তালিকা হবে, ম্যানিফেস্টো হবে, সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরেকটা আলোচনার বিষয় হচ্ছে ইসলামিক দলগুলি যে জায়গায় এবার দাঁড়িয়েছে, ওনারা না ইসলামিক দল পুরোপুরি হতে পারছে না আপনার প্রগতিশীল হতে পারছে। এখানে দেখা যাচ্ছে যে ভদ্রলোক
হিন্দু যে ভদ্রলোক নমিনেশন পেয়েছে ওনার একটা স্লোগান ভাইরাল হয়েছে ইতিমধ্যে, কি হরে কৃষ্ণ হরে বল দাড়িপাল্লা টাইরে তোল। তো এই যে এই হরে কৃষ্ণের সাথে দাড়িপাল্লা ইসলামিক মার্কা, তো এটা কিন্তু এই দেশের সাধারণ মানুষ বা সাধারণ মুসলমানরা খুব ভালোভাবে নেয়নি, ইতিমধ্যে এটা ভাইরাল হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এদিকে যারা বা ইসলামিক দল হিসেবে দাবি করছে, ধরেন হচ্ছে যে বিএনপির সাথে যারা জুটে গেছে, বিএনপি কিন্তু ইসলামিক দল না, এবং বিএনপির মহাসচিব কিন্তু বলছে যে না, আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। তো ইসলাম মানেই শরিয়া আইন, তো পুরোপুরি ইসলাম মানে শরিয়া আইন, তো শরিয়া আইন যেহেতু বাস্তব করবে, তার ধরা গেল যে বিএনপিও কিন্তু পুরোপুরি ইসলামিক আইন বাস্তবায়নের পক্ষে না। এবং এদেশে আসলে যেহেতু মুক্তিযুদ্ধের চেতনা এই দেশটা গঠিত হয়েছে, সেখানে আসলে ইসলামিক রাষ্ট্র কায়েম করা কতটা সম্ভব সেটা আগামী নির্বাচন পর্যন্ত যখন ভোট হবে, এই ভোটে জনগণ যে ম্যান্ডেট দিবে তাতেই স্পষ্ট হবে আসলে এদেশে পুরোপুরি ইসলামিক আইন বাস্তবায়ন সম্ভব কিনা। কারণ এদেশে নানান ধর্মের লোক রয়েছে, নানান মতের লোক রয়েছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের যে মূল যে কয়েকটা ইস্যু ছিল, তো এই ইস্যুতে আসলে এখানে বাংলাদেশ কখনো ইসলামিক রাষ্ট্র হিসাবে কখনোই এটা চিন্তা করা যায় না। আরেকটা বিষয় আজকে আলোচনা আনতে চাই, সেটা হচ্ছে যে তৃণমূলে আপনার ভোটের যে পরিস্থিতি, তাতে করে আমরা যারা শহরে আছি, শহরের সাথে কিন্তু তৃণমূলের ভোটের খুব একটা মিল নেই। আমরা কিন্তু শুধুমাত্র ডিজিটাল মিডিয়ায় যেই খবরগুলি পাচ্ছি, কিন্তু তৃণমূলের মানুষগুলো কিন্তু আসলে এতদিন পরে একটা ভোট হচ্ছে, ভোট দেওয়ার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। সেক্ষেত্রে ধর্মের দোহাই দিয়ে বা ধর্ম বেচে বা ধর্মকে উপজীব্য করে খুব একটা বেশি সুবিধা করা যাবে না, কারণ মানুষ এখন অনেক বেশি সচেতন। মানুষ চায়, সেটা বিএনপি হোক, সেটা জামায়াত ইসলাম হোক, জাতীয় পার্টি হোক, অন্যান্য যে কোনো দল হোক, মানুষ চায় একটা স্পষ্ট ঘোষণা, যেটাতে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যা আছে তা তাদের ক্রয়সীমার মধ্যে থাকবে। তাদের যে প্রয়োজনীয় যেই কৃষক চায় তার সারের দামটা কম থাকুক, বীজের দামটা কম থাকুক, বা তাদের সে যে বাজারে যাবে, বাজারে গেলে বাজারটা যাতে সে সস্তায় করতে পারে, সব কিছু যাতে ক্রয়সীমার মধ্যে থাকে, তার যে ক্যাপাসিটির মধ্যে থাকে। তো এর বাইরে গিয়ে শুধুমাত্র বক্তৃতা বিবৃতি দিয়ে এই যুগে এখন আর কিছু করা সম্ভব না, বা কোনো ধর্ম বা ধর্মের বিষয় নিয়ে এসে কোনো নির্বাচনে কারোর পক্ষে কিছু করা সম্ভব না। সবাইকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে এবং জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসতে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবার জন্য।